চারখানপুলে 6 হত্যা মামলার রায় আজ। আসামি 8 জনের সবাই সাবেক পুলিশ সদস্য, গ্রেপ্তার 4, বাকি পলাতক। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান, সন্ত্রাসী হামলায় কর্মকর্তা নিহত। পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক আজ। গণভোট নিয়ে এখনো সচেতনতা তৈরি হয়নি কুষ্টিয়ায়। এবং নানামুখী টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক, বাড়ছে অবিশ্বাস অনাস্থা, স্বার্থ নির্ভর হওয়াতে এ দূরত্ব, বলছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। 2024 সালের 5 আগস্ট রাজধানীর চারখানপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা হবে, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এ মামলায় মোট আসামি 8 জন, যাদের সবাই পুলিশের সাবেক সদস্য। এর মধ্যে গ্রেপ্তার 4 জন, বাকিরা পলাতক। প্রসিকিউশন ও আসামির পক্ষের যুক্তি তর্ক শেষে গত বছরের 24শে ডিসেম্বর 8 আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসির আলী। মুদাসির, চারখানপুলে 6 জনকে হত্যা মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানান। রাজধানীর চানখারপুলে অর্থাৎ পুলিশ কর্তৃক যে আন্দোলনকারীদের উপর দমন পীড়ন হয়েছিল, সেই দমন পীড়নে যে আনাস, জুনায়েদ, রাকিব, ইসমামুল এরা নিহত হয়েছিলেন। এই 6 জন যে নিহত হয়েছিল, সেই 6 হত্যা মামলার রায় কিন্তু আজ। এখানে কিন্তু মোট আসামি 8 জন, যেমনটা জানেন তারা কিন্তু সবাই পুলিশ সদস্য। এর মধ্যে কিন্তু আটক রয়েছেন 4 জন। চারজনরা হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক আরশাদ, পুলিশ কনস্টেবল ইমন, নাসিরুল, এরা কিন্তু আটক রয়েছেন। তো আসামিরা এখন পর্যন্ত কিন্তু আসামিদেরকে আনা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু আসামি আনা হবে। এদিকে কিন্তু পলাতক রয়েছেন 4 জন। এর মধ্যে হচ্ছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার শরীফ কুমার চক্রবর্তী, এছাড়াও উপকমিশনার আখতারুল, এরা কিন্তু পলাতক রয়েছেন। তারা একটা বিষয় জানিয়ে রাখি যে যুক্তিতর্ক শেষ হয়েছিল কিন্তু গত বছরের 24শে ডিসেম্বর। 15 ডিসেম্বরে কিন্তু যুক্তিতর্ক কিন্তু শুরু হয় এবং 24 ডিসেম্বর কিন্তু শেষ হয়, এবং 24 ডিসেম্বরে কিন্তু আজকের এই 20 জানুয়ারিতে কিন্তু মামলার রায়ের যে দিন ধার্য হয়। তো বিষয়টি হচ্ছে যে গত বছরের দিন ধার্য হয়। তো বিষয়টি হচ্ছে যে গত বছরের 20 এপ্রিল কিন্তু তদন্ত শেষে 25শে মে কিন্তু অভিযোগপত্র দাখিল করা হয় এবং 14 জুলাই কিন্তু অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়, আদেশ দেয় ট্রাইব্যুনাল। এরপরে কিন্তু 11ই আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 23 কার্য দিবসে মোট 26 জন কিন্তু এখানে সাক্ষ্য দেয়, এবং এর মধ্যে কিন্তু শহীদ আনাসের বাবাও যেমন রয়েছেন, এছাড়াও আছেন কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও কিন্তু এখানে সাক্ষ্য দিয়েছেন। যে বিষয়টি হচ্ছে যে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে তারা সর্বোচ্চ সাজার জন্য কিন্তু দাবি তুলেছেন। আর এদিকে কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন যে এরা সবাই পুলিশ সদস্য ছিল, এদের কারোরই ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটায়নি। মূলত হচ্ছে তারা চাপে পড়েই কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে সরকার ছিল, যে স্বৈরাচার সরকার ছিল, সেই স্বৈরাচার সরকারের চাপে পড়েই কিন্তু তারা এই ধরনের কাজ করতে তারা এক প্রকারে বাধ্য ছিল। সুতরাং তাদের সর্বোচ্চ সাজার কোনো যুক্তিকতা নেই বলেও আসামি পক্ষের আইনজীবীরা বলছেন। তো এখন পর্যন্ত আসামিদের আনা হয়নি। তো আসামিদের আনা হলেই কিন্তু এরপরেই কিন্তু মামলার রায় পড়া শুরু হবে। তো এখন পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে পাওয়া এই ছিল আমার কাছে তথ্য। সারা, ধন্যবাদ মুদাসির আপনাকে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আসামি গ্রেপ্তারের অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাবের কর্মকর্তা ও সদস্যরা। এ ঘটনায় তৌহিদ নামে চট্টগ্রাম যাযাবরের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব। একই ঘটনায় 4 জন গুরুতর আহত হন। তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপরাধীদের ধরতে জঙ্গল সলিমপুরে এখন চলছে যৌথ বাহিনীর অভিযান। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতির খবর। গণভোট নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। তবে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে এখনও অবগত নয় কুষ্টিয়ার মানুষ। জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া, সংবিধান সংশোধন, আইন তৈরি ও রাজনৈতিক সংকট মোকাবিলায় শাসন ব্যবস্থার পরিবর্তনে সারা দেশে এখন আলোচনার বিষয় গণভোট। গণভোট নিয়ে সাধারণ মানুষের ভাবনা তুলে ধরছেন পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। শহরের অলিগলি কিংবা গ্রামীণ জনপদ সব জায়গায় এখন নির্বাচনের আগমনী বার্তা। কিন্তু একই দিনে হতে যাওয়া গণভোট সম্পর্কে কতটুকু জানেন সাধারণ মানুষ? এই সব বিষয়ে কথা হয় কুষ্টিয়া 4 আসনের খোকসাবাসীর সঙ্গে। আলোচনায় জমজমাট চায়ের দোকানের আড্ডা। এতে দেখা গেল গণভোট নিয়ে অনেকের ধারণা এখনো স্পষ্ট নয়। গণভোট কি সেই বিষয়ে জানে না বেশিরভাগ মানুষ। তাদের মতে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারণা চালালে গণভোট নিয়ে ধারণা বাড়বে তাদের। জনগণের মধ্যে এই সুষ্ঠু স্পষ্ট ধারণা না থাকলে তো সে কেউ হানার বিষয় না বুঝলে ভোটটা তো দিবে না। হানা ভোট তো আমরা তো গ্রাম অঞ্চলের, আমরা কিভাবে বুঝি নিত। আমরা গণভোটের প্রচারণাটাই আপনার আগে প্রধান ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনার বিভিন্ন দলের প্রার্থীরা তাদের নিজস্ব দলীয় প্রতীকের প্রচারণাটাই বেশি চালাচ্ছে। কোনটা গণভোট আর কোনটা হচ্ছে পাত্রী ভোট এটা তো আমরা কিছুই জানিনি। দেওয়ার আশা আছে, পরিবেশ ভালো হলে যাবো, দেব। জীবনে একবার শুনেছিলাম, তখন আমার ভোট হয়েছিল না। সেই সময় হানা ভোটটা আমি শুনেছিলাম, তবে হানা ভোট আমার জীবনে আসে নাই, এটা আমি দিও নাই। এদিকে সরকারের পক্ষ থেকে গণভোট আয়োজনে মসজিদ ভিত্তিক প্রচারণা চালানোর কথা বলছেন জেলা প্রশাসক। আমাদের মসজিদগুলো কিন্তু মানুষকে সবচেয়ে বেশি জানাতে পারে। তো আমরা আজকে প্রত্যেকটা উপজেলা থেকে সকল ইমামদের সাথে বসেছিলাম। ইমামরা আমাদের জেলা প্রশাসনের সাথে মিটিং করেছে এবং এই মিটিংয়ে আমি তাদের জানিয়ে দিয়েছি এই শুক্রবার থেকে মসজিদেও তারা এটি প্রচার করবে। তো আমার বিশ্বাস এই আপনার যেই চাওয়াটা যে গণজোয়ারে পরিণত করা, সবার যে জানার যে বিষয়টি, আমার বিশ্বাস যে আগামীকাল থেকে সকলেই জেনে যাবে ইনশাআল্লাহ। কুমারখালী, খোকসা নিয়ে গঠিত কুষ্টিয়া 4 আসনের অনেক ভোটারের ধারণা নেই গণভোট সম্পর্কে। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা 4,24,417 জন। মোট ভোট কেন্দ্র 152টি। এর মধ্যে পুরুষ ভোটার 2,13,504 জন। নারী ভোটার রয়েছে 2,10,908 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 5 জন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 1971 সালের যুদ্ধের ময়দানে সৃষ্ট বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে নানামুখী টানাপোড়েন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে দীর্ঘ 5 দশকেরও বেশি সময়ের এ সুপ্রতিবেশী সুলভ সম্পর্কে এখন চির ধরেছে। বাড়ছে দুই দেশের দূরত্ব, অবিশ্বাস আর অনাস্থা। বিশ্লেষকদের মতে আবেগ নির্ভর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাস্থ্য নির্ভর হয়ে ওঠাতেই এ দূরত্ব। ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন নিয়ে নাহিদ সিরাজি নিম্নের 3 পর্ব বিশেষ প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। ভারত যে দেশটি ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় বন্ধু। যুদ্ধ পরবর্তী সময়েও এই দুদেশ একযোগে কাজ করেছে বিদ্যুৎ, যোগাযোগ, বাণিজ্য ও নিরাপত্তায়। কিন্তু সময়ের ব্যবধানে সেই সম্পর্কেই আজ যেন চির ধরেছে। নানা দিক থেকে সৃষ্টি হয়েছে দূরত্ব।
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক দৃশ্যত স্বাভাবিক থাকলেও ক্ষণে ক্ষণে জন্ম নিচ্ছে নানা প্রশ্ন। সীমান্ত হত্যা, পানি বণ্টন, বাণিজ্য ঘাটতি এবং রাজনৈতিক বক্তব্য সব মিলিয়ে সম্পর্কের ভেতরে তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তি। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না, ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। বিশ্লেষকদের মতে সম্পর্ক এখন আর আবেগ নির্ভর নয়, বরং পুরোপুরি স্বার্থ নির্ভর হয়ে উঠছে। বাংলাদেশ ভারতের সম্পর্ক সবসময় যে একেবারে উন্নতির মধ্যে ছিল এটা বলা ঠিক হবে না, একটা ওঠানামা সবসময় ছিল। যেটা দেখা দরকার সেটা হলো যে এই সম্পর্কটা যেন জনগণ কেন্দ্রিক হয়, পিপল সেন্ট্রিক যেটাকে বলে, মানে জনগণ যেন লাভ করে, কোনো একটা বিশেষ দল বা বিশেষ ব্যক্তির উপর যেন না থাকে। দুই দেশের সম্পর্কের মাঝে নানা কারণে তৈরি হওয়া পার্থক্যগুলোই জন্ম দিচ্ছে টানাপোড়েনের। প্রশ্ন উঠছে, ভারত কি বাংলাদেশকে সমান অংশীদার হিসেবে দেখছে? এখন ভারত কোনো সন্দেহ নেই, ভৌগোলিক যদি কাঠামো দেখি এটা বিশাল, আবার যদি জনসংখ্যা দেখি তাহলেও বড়, তারপরে যদি আমি অর্থনীতি দেখি তাহলেও বড়, আমি যদি সামরিক শক্তি দেখি তাহলেও বড়। এখন ওটা বড় হওয়ার ফলে ওই মানসিকতা হয়তো এমন হয়ে গেছে যেটাকে আমরা কি বলা হয় বিগ ব্রাদার বা বিগ সিস্টার বলি। এখন ওই মানসিকতার কারণে হচ্ছে কিনা, না এর মধ্যে আরও কিছু আছে কিনা, সেটা আসলে দেখা দরকার। যদিও এই টানাপোড়েনের প্রথম দৃশ্যমান রূপ দেখা যায় সীমান্তে, যা দেখব এর দ্বিতীয় পর্বে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ আসাদ দিবস আজ। 69-এর আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থানের এই দিনে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। নতুন প্রজন্মের কাছে অজানা আসাদের ইতিহাস। এছাড়া অযত্নে অবহেলায় পড়ে রয়েছে শিবপুরের ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধি। স্মৃতি সংরক্ষণে সরকারিভাবে দিবসটি পালন, লাইব্রেরি ও জাদুঘর নির্মাণের দাবি পরিবারের। মাহবুবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ 1942 সালের 10 জুন নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়ায় জন্মগ্রহণ করেন। পৈতৃক বাড়ি একই জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে। 1969 সালের স্বৈরাচারী আইয়ুব বিরোধী গণ আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। মৃত্যুর পর ধানুয়া গ্রামে শহীদ আসাদকে সমাহিত করা হয়। সংরক্ষণের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে তার সমাধি। শহীদ আসাদের স্মৃতি রক্ষার্থে এবং 1971 এবং 69-এর গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে সরকারি ভূমিকা, বলিষ্ঠ ভূমিকা খুবই প্রয়োজন। অনেকেই বিভিন্ন সময় বলে থাকে এটার উন্নয়ন করবে, কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আসাদের নামে একটা স্মৃতি বাড়িতে করে দেন, আমি দেখে যেতাম বাড়ি। 69-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের নামে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের এবং বেসরকারি শহীদ আসাদ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, এই দুইটি প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষার্থী স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা সম্পর্কে জানে না। শহীদ আসাদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এই জন্য তার সম্মানার্থে আমরা আসাদ দিবস পালন করে থাকি। উনি বাংলাদেশের একজন গর্বিত সন্তান, আমরা ওনার মতো হতে চাই। শহীদ আসাদের নামে এ কলেজটি করা হলেও অনেক শিক্ষার্থী জানে না শহীদ আসাদ সম্পর্কে। এ পর্যন্ত আসাদের সমাধি অবহেলিত হয়ে আছে। তার মূল্যায়ন করা হয়নি এবং এই দেশের জনগণের কাছে তার যে আত্মদান, তার যে শাহাদাত বর্ণের গল্প, সেটা তুলে ধরা হয়নি এবং তাকে যথাযোগ্য মর্যাদা তারা দেয়নি। প্রথম আসলে অনেকেই শহীদ আসাদ কি সেটা জানে না, তারা গুলিয়ে ফেলে যে মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন বা 52-তে শহীদ হয়েছেন এই জাতীয় কথাবার্তা বলে। আসলে শহীদ আসাদ 69-এর গণ অভ্যুত্থানে, অর্থাৎ 69-এর 20শে জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হয়। 69-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারিভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি পরিবার ও সাধারণ মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। সরবরাহে ঘাটতির অজুহাতে দিনাজপুরে বাড়ছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 4 থেকে 6 টাকা। দাম স্থিতিশীল রাখতে সরকারের নজরদারির কথা বলা হলেও তেমন সুফল আসছে না। অভিযোগ রয়েছে সুযোগ বুঝে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সুবল রায়ের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ধান চাল উৎপাদনকারী দেশের অন্যতম জেলা দিনাজপুরে বেড়েছে চালের দাম।
2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। দিনাজপুরের সবচেয়ে বড় বাহাদুর বাজার চালের মার্কেটে মিনিকেট 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 3400 টাকা থেকে 3700 টাকা, যা গেল সপ্তাহে ছিল 3300 থেকে 3500 টাকা। বিয়ার 28 চাল কিনতে বস্তা প্রতি 200 টাকা বেশি গুনতে হচ্ছে। এছাড়াও বেড়েছে বিয়ার 29, সুমন স্বর্ণ, গুটি স্বর্ণ, নাজির শাইল, কাটারি জিরা সহ সব ধরনের চালের দাম। চালের দাম বেশি হওয়ার সাশ্রয় মানে আমাদের বাইরে টাকালের বাইরে। আমরা 25 কেজি চাল কিনা বাদ দিয়ে এখন 5 কেজি 10 কেজি এভাবে কিনতেছি, মানে চালের দামটা এত বেশি আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। দাম বাড়ানো নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। আড়তদাররা মনে করেন বড় অটোমিল ও কর্পোরেট কোম্পানি চালের বাজার নিয়ন্ত্রণ করে। কৃষকের কাছে কিন্তু ধান নেই, সব ধান কিন্তু মিলে, আর নতুন চালটা আসতেছে অল্প পরিমাণে। হ্যাঁ, সেই কারণে হয়তো বা দামটা বেশি হতে পারে। পুরানো চালের দামই বাড়ছে, যেমন 28, মিনিকেট 29, এগুলোর দামটাই বাড়ছে। তো একটু বেশি হারে বাড়ছে মিনিকেট চালের দাম। সিজনাল ব্যবসা করে, যাদের কোনো প্রাকৃতিক কোনো লাইসেন্স নেই, লাইসেন্স ছাড়া হয়তো পয়সা করি আছে ইয়া করে রাখা দিল, কৃত্রিম সংকট করে দিয়ে একটা মুনাফা তুলে নিল ঘরে। আর ধানের সরবরাহ কম থাকায় চালের দাম বেড়েছে বলে জানান এই মিল মালিক। মিলাররা তো চালের দাম বাড়াইতে পারে না। ধান সরবরাহ যখন কম থাকে বা মার্কেটে, তখন অটোমেটিক ধানের দাম বাড়তি যখন হয়ে যায়, চালের দাম এমনিতেই বাড়ে আসে। এই বাড়ে যাওয়াতে চালের কেজি প্রতি তো 4-5 টাকা বা 3-4 টাকা একটা বাড়তেই পারে। দিনাজপুরে 7 লাখ মেট্রিক টন চালের চাহিদা থাকলেও উৎপাদন হয় 16 লাখ মেট্রিক টন চাল। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনীর ছাগলনাইয়া কলেজ রোড ব্যবসায়ী সমিতির আয়োজনে 3 দিন ব্যাপী কক্সবাজারে আনন্দ ভ্রমণে অংশ নেয় 2 শতাধিক ব্যবসায়ী ও তাদের পরিবার। সিরাজগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচনী এজেন্টদের নিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় হ্যাভেন্টাস ইসলামিক স্কুলের আয়োজনে অভিভাবক ও সুধী সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। ফরিদপুরে প্রবীণ নাগরিকদের এবং মর্যাদাশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালার উদ্বোধন হয়েছে। কিশোরগঞ্জে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম। চাঁপাইনবাবগঞ্জের নাচলে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প হয়েছে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ময়মনসিংহ বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ 4 আসনের এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। জয়পুরহাটের 5 বিবির পানিয়ালে স্থানীয় বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সেমিনার হয়েছে। ঝালকাঠি রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নওগাঁর শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় 1500 কয়েদি। সেনাবাহিনী অভিযান চালানোর পর এসব কয়েদি পালিয়ে যায় বলে জানিয়েছেন কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর মুখপাত্র ফরহাদ শামী। সেনাবাহিনী দাবি করছে কুর্দি এসডিএফআই
তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে। জানা যায় গত কয়েকদিন ধরে কুর্দি নিয়ন্ত্রণাধীন অঞ্চল ও শহরে অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। 2024 সালের ডিসেম্বরের সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার চেষ্টা শুরু করেন। এরপর কুর্দি যোদ্ধাদের কাছ থেকে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার শুরু হয় সেনাবাহিনী। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো। আচরণবিধি ভাঙছে সব দলের প্রার্থীরাই। জঙ্গল সলিমপুরে অভিযান, হামলায় র্যাব কর্মকর্তা নিহত। দৈনিক ইত্তেফাক। সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে র্যাব কর্মকর্তা নিহত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ। সমকাল। ভোটে আটকানো যায়নি 45 ঋণ খেলাপিকে। 2 আসনে প্রার্থী শূন্য বিএনপি জোট, জামায়াতের সব বহাল। বাংলাদেশ প্রতিদিন। আজ প্রত্যাহার, কাল প্রতীক বরাদ্দ। গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক। যুগান্তর। চাপের মুখে নির্বাচন কমিশন। 8,000 কোটি টাকার প্রকল্প এখন গলার কাটা। দ্য ডেইলি স্টার। নেক্সট গভর্নমেন্ট মাস্ট ট্যাকল পভার্টি, ওয়েজ ফ্রিজ। ভোট ইয়েস টু বিল্ড আ নিউ বাংলাদেশ। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চারখানপুলে 6 হত্যা মামলার রায় আজ। আসামি 8 জনের সবাই সাবেক পুলিশ সদস্য, গ্রেপ্তার 4, বাকিরা পলাতক। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান, সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত, আশঙ্কাজনক 3, নিরাপত্তা জোরদার। পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক আজ। গণভোট নিয়ে এখনো সচেতনতা তৈরি হয়নি কুষ্টিয়ায়। এবং নানামুখী টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক, বাড়ছে অবিশ্বাস অনাস্থা, স্বার্থ নির্ভর হওয়াতেই এর দূরত্ব, বলছেন বিশ্লেষকরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি তো শুনলাম মনে হয় ক্যাম্প 2 এর কথা।